ভাবুন তো, আমরা যখন রাতের আকাশে চাঁদের দিকে তাকিয়ে থাকি তখন আমাদের মনে হয় ওটা যেন একেবারে শান্ত, নিশ্চুপ একটা জগৎ। কিন্তু বাস্তবে সেই চাঁদে কয়েক ঘন্টা পরেই ঘটতে চলেছে একটা বিশাল সংঘর্ষ। আর সেই সংঘর্ষ ঘটাবে কোনো উল্কাপিণ্ড নয়, কোনো গ্রহাণুও নয়, বরং মানুষের তৈরি একটা ব্যবহৃত রকেটের অংশ। সবথেকে অবাক করার বিষয় হলো এই পুরো ঘটনাটাকে নিয়ে দারুণ উৎসাহিত নাসা। কারণ তারা এটাকে কোনো দুর্ঘটনা হিসেবে নয়, বরং একটা বিরাট বৈজ্ঞানিক সুযোগ হিসেবে দেখছে। কেন একটা ব্যবহৃত রকেটের টুকরো চাঁদে আছড়ে পড়া এত গুরুত্বপূর্ণ? এতে কি চাঁদের কোনো ক্ষতি হবে? পৃথিবীর জন্য কি কোনো বিপদ আছে? আর এই সংঘর্ষ থেকে এমন কি তথ্য পাওয়া যাবে যার জন্য বিশ্বের অন্যতম বড় মহাকাশ গবেষণা সংস্থা এত প্রস্তুতি নিচ্ছে? পুরো বিষয়টা বুঝতে গেলে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন, কারণ গল্পটা যত এগোবে ততই পরিষ্কার হবে যে এটা শুধু একটা রকেটের পতনের খবর নয়, বরং ভবিষ্যতের মহাকাশ গবেষণার সঙ্গে জড়িয়ে থাকা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ঘটনাটা শুরু হয় স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটকে ঘিরে। 2025 সালের 15ই জানুয়ারি এই রকেটের মাধ্যমে ফায়ারফ্লাই অ্যারোস্পেসের ব্লু ঘোস্ট 1 নামের চন্দ্রযান সফলভাবে উৎক্ষেপণ করা হয়। এই মিশনটা ছিল নাসার কমার্শিয়াল লুনার পেলোড সার্ভিসেস বা সিএলপিএস কর্মসূচির অংশ। অর্থাৎ নাসা এখন শুধু নিজে সব মহাকাশযান তৈরি করছে না, বরং বেসরকারি সংস্থাগুলোকেও চাঁদে বৈজ্ঞানিক যন্ত্রপাতি পাঠানোর দায়িত্ব দিচ্ছে। ব্লু ঘোস্ট 1 তার কাজ সফলভাবে সম্পন্ন করলেও উৎক্ষেপণে ব্যবহৃত ফ্যালকন 9 রকেটের আপার স্টেজ মহাকাশে থেকেই যায়। সাধারণভাবে এই অংশটা তার কাজ শেষ করে মহাকাশে ভেসে বেড়ায় বা নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী নিষ্ক্রিয় হয়ে যায়। কিন্তু এবার পরিস্থিতি একটু আলাদা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সূর্যের কার্যকলাপ এবং বিভিন্ন মহাজাগতিক বস্তুর মহাকর্ষীয় প্রভাবের কারণে রকেটের সেই অংশটা ধীরে ধীরে এমন একটা পথে চলে আসে যেখান থেকে সেটা আবার চাঁদের দিকে ফিরে যেতে শুরু করে। এটা কোনো পরিকল্পিত মিশনের অংশ ছিল না, বরং একে বলা যায় মহাকাশের জটিল মহাকর্ষীয় নৃত্যের ফলাফল। আর সেই কারণেই বিজ্ঞানীদের আগ্রহ আরও বেড়ে যায়, কারণ এই ধরনের অনিয়ন্ত্রিত গতিপথ ভবিষ্যতে মহাকাশের আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে। এখন প্রশ্ন হলো, এই রকেটের অংশটা কোথায় আঘাত করবে? বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী এটা চাঁদের আইনস্টাইন এবং বেল ক্রেটারের কাছাকাছি এলাকায় আঘাত হানবে। চাঁদের এই অঞ্চল পৃথিবী থেকে খালি চোখে দেখা যায় না, তাই সাধারণ মানুষের পক্ষে এই দৃশ্য প্রত্যক্ষ করা সম্ভব নয়। কিন্তু তার মানে এই নয় যে ঘটনাটা নজরের বাইরে থাকবে, বরং পৃথিবীর অত্যাধুনিক টেলিস্কোপ থেকে শুরু করে চাঁদের কক্ষপথে ঘুরতে থাকা মহাকাশযান পর্যন্ত সবকিছু নিয়ে এই সংঘর্ষ পর্যবেক্ষণের প্রস্তুতি নেওয়া হয়েছে। আর এখানেই আসে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাসা এত আগ্রহ নিয়ে একটা দুর্ঘটনা পর্যবেক্ষণ করবে কেন? এর উত্তর লুকিয়ে আছে চাঁদের প্রকৃতিতে। পৃথিবীতে কোনো বড় বস্তু আছড়ে পড়লে বায়ুমণ্ডল তার গতি কমিয়ে দেয়, কিন্তু চাঁদের কোনো কার্যকর বায়ুমণ্ডল নেই, ফলে সেখানে আঘাতের প্রভাব সম্পূর্ণ ভিন্ন হয়। রকেটের অংশটা যখন চাঁদের মাটিতে ধাক্কা মারবে তখন প্রচণ্ড শক্তির বিস্ফোরণের মতো প্রভাব তৈরি হবে। বিজ্ঞানীদের ধারণা এতে প্রায় 60 ফুট চওড়া এবং 12 ফুট গভীর একটা নতুন গহ্বর তৈরি হতে পারে। সেই সঙ্গে চারিদিকে ছিটকে যাবে ধুলো, পাথর এবং চাঁদের পৃষ্ঠের বিভিন্ন স্তরের উপাদান। শুনতে অবাক লাগলেও চাঁদের জন্য এটা মোটেও অস্বাভাবিক কোনো ঘটনা নয়। প্রতিদিন অসংখ্য ছোট বড় উল্কাপিণ্ড চাঁদের গায়ে আঘাত করে। নাসার হিসেব অনুযায়ী এই শক্তির সমপর্যায়ের একটা উল্কাপিণ্ড গড়ে প্রতি 6 দিন পর পর চাঁদে আঘাত হানে। অর্থাৎ চাঁদের দৃষ্টিকোণ থেকে এটা আর 5টা সংঘর্ষের মতোই একটা ঘটনা। পার্থক্য শুধু একটাই, এবার বিজ্ঞানীরা আগেভাগেই জানেন কোথায়, কখন এবং কী ধরনের বস্তু আঘাত করতে চলেছে। তাই পুরো ঘটনাটা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করার বিরল সুযোগ তৈরি হয়েছে। ভাবুন তো, পৃথিবীতে যদি কোনো পরীক্ষাগারে বিজ্ঞানীরা আগে থেকেই জানেন যে কয়েক সেকেন্ড পরে কি ঘটতে চলেছে, তাহলে তারা সেই পরীক্ষার প্রতিটা মুহূর্ত বিশ্লেষণ করতে পারেন। ঠিক একইভাবে চাঁদে এই সংঘর্ষ এক ধরনের প্রাকৃতিক পরীক্ষাগারে পরিণত হয়েছে। বিজ্ঞানীরা দেখতে পারবেন ধুলো কত দূর পর্যন্ত ছড়ায়, কোন আকারের পাথর কত দূরে গিয়ে পড়ে, নতুন গহ্বরের আকৃতি কেমন হয় এবং চাঁদের ওপরের স্তরের নিচে লুকিয়ে থাকা উপাদানগুলো কিভাবে প্রকাশ পায়।
এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই ঘটনাটা শুধু চাঁদকে বোঝার জন্য নয়, মহাকাশে ভাসমান বস্তু শনাক্ত করার প্রযুক্তি উন্নত করতেও সাহায্য করবে। কারণ প্রথমে কিন্তু নাসা এই রকেটের গতিপথ শনাক্ত করেনি। স্বাধীন জ্যোতির্বিজ্ঞানীরা উন্মুক্ত তথ্য বিশ্লেষণ করে প্রথমেই সম্ভাবনার কথা জানান। পরে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ বা CNEOS হিসেব করে নিশ্চিত করে যে রকেটের অংশটা শতভাগ সম্ভাবনায় চাঁদে আঘাত করবে। এই পুরো প্রক্রিয়া বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করছে কিভাবে মহাকাশে দীর্ঘদিন ধরে ভেসে থাকা বায়ু বস্তুগুলোর গতিপথ আর নির্ভুলভাবে নির্ণয় করা যায়। মহাকাশ গবেষণায় এখন একটা বড় সমস্যা হলো স্পেস ডেব্রিস বা মহাকাশের আবর্জনা। হাজার হাজার পুরনো স্যাটেলাইট, রকেটের অংশ এবং বিভিন্ন ধ্বংসাবশেষ পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। এদের মধ্যে কোনোটা যদি সক্রিয় স্যাটেলাইটের সঙ্গে ধাক্কা খায় তাহলে ক্ষতি হতে পারে। তাই এই ধরনের পর্যবেক্ষণ ভবিষ্যতে মহাকাশের নিরাপত্তা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে। এবার আসা যাক পর্যবেক্ষণের প্রস্তুতির কথায়। নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারের মিটিওরয়েড এনভায়রনমেন্টস অফিস পৃথিবী থেকে শক্তিশালী টেলিস্কোপ নিয়ে এই সংঘর্ষ পর্যবেক্ষণের চেষ্টা করবে। যদিও আবহাওয়া কিংবা আলোর অবস্থার কারণে কিছু সীমাবদ্ধতা থাকতেই পারে। অন্যদিকে চাঁদের কক্ষপথে ঘুরতে থাকা লুনার রিকনাইসেন্স অরবিটার বা LRO এবং দক্ষিণ কোরিয়ার KPLO মহাকাশযানের শ্যাডো ক্যামও সংঘর্ষস্থলের আগে এবং পরে ছবি তোলার চেষ্টা করবে। এই ছবিগুলো সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না, কারণ মহাকাশযানের কক্ষপথ, আলোর কোণ এবং বিভিন্ন প্রযুক্তিগত বিষয়ের উপর নির্ভর করে কয়েকদিন সময় লাগতে পারে। এবার বিষয় হচ্ছে যে এই ছবিগুলো কেন এত গুরুত্বপূর্ণ। কারণ সংঘর্ষের আগে এবং পরে একই জায়গার ছবি তুলনা করলে বিজ্ঞানীরা খুব সহজে বুঝতে পারবেন নতুন গহ্বর কত বড় হয়েছে, কতটা ধুলো ছড়িয়েছে এবং চাঁদের পৃষ্ঠের কী পরিবর্তন ঘটছে। এমনকি চাঁদের ভেতরের স্তরের কিছু উপাদানও হয়তো প্রথমবারের মতো দৃশ্যমান হতে পারে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, একটা রকেটের অংশ চাঁদে পড়া কি দায়িত্বজ্ঞানহীন কাজ? বাস্তবতা হলো এই নির্দিষ্ট ঘটনাটা পরিকল্পিত ছিল না। তবে মিশন শেষ হবার পর অনেক ক্ষেত্রেই রকেটের আপার স্টেজকে নিয়ন্ত্রিতভাবে চাঁদের পৃষ্ঠে আঘাত করানো আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং নিরাপদ একটা পদ্ধতি। কারণ এতে মহাকাশযানের শেষ অবস্থান জানা থাকে এবং সেটা ভবিষ্যতের জন্য কোনো মহাকাশযানের জন্য ঝুঁকি তৈরি করে না। অনেক মহাকাশ সংস্থাই এই কৌশল ব্যবহার করে থাকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।